নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির প্রথম পর্বের ৯৫তম অংশ। এই সময় শ্রীযুক্তা রাধারানী দেবীকে প্রথম দেখলাম। তার লেখা কবিতা অনেক দিন থেকেই পড়তাম। প্রেসিডেন্সি কলেজে এক সাহিত্য সভা হয়েছিল। কে উদ্যোক্তা, কী উপলক্ষ কিছুই মনে নেই। বক্তা শ্রীমতী রাধারানী দেবী। তখনও তার কবি নরেন্দ্রদেবের সঙ্গে বিবাহ হয়নি। শুনেছিলাম বাল বিধবা। প্রেসিডেন্সি কলেজে তখন মেয়েরা পড়তো না, তাই আসর জমাবার জন্য ইউনিভার্সিটির ছাত্রীরা নিমন্ত্রিত হলো। শ্রীমতী রাধারানী দেবী রবীন্দ্র সাহিত্যের সম্বন্ধে বলেছিলেন। মনে আছে যে ভালো লেগেছিল, কিন্তু বক্তব্যের বেশি কিছু মনে করতে পারছি না। তবে এটুকু মনে আছে, তিনি বলেছিলেন, ঘরে বাইরের এক একটি চরিত্র এক একটি প্রতীক। শুনে মনে হয়েছিল রবীন্দ্রনাথের সব চরিত্রই এক একটি বিশেষ চিন্তাধারার প্রতীক। এখনও ভাবি সত্যিই তাই। ওরা কেউ রক্ত মাংস দিয়ে তৈরি আস্ত আস্ত মাটির মানুষ নয়। ওদের স্থান সাধারণত্বের খানিকটা উপরে। মনটা রাধারানী বৌদির কথায় সায় দিয়েছিল। পরে তাকে আরও কাছ থেকে অনেকবার দেখেছি। প্রথম দিনের ওই কথাগুলো যতখানি মনে ধরেছিল, তেমন আর কোনো কথা নয়। সে সময় কলেজের পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীতে মোট ২০ জন মেয়েও পড়ত কিনা সন্দেহ। তাদের মধ্যে দেশকর্মী কল্যাণী দাস ছিল। এমন নির্মল দৃঢ় চরিত্র, এমন আদর্শবাদী মেয়ে সচরাচর দেখা যায় না। পরবর্তীকালে এর ছোট বোন বীণা দাসেরও লাট সাহেবকে হত্যা করার চেষ্টার জন্য বহুদিন কারাবাস দণ্ড হয়েছিল। কল্যাণীও দীর্ঘকাল জেলে থেকে অশেষ অপমান আর লাঞ্ছনা ভোগ করেছিল। এদের আজকালকার সাধারণ লোকেরা ভুলেই গেছে। একদিকে নির্মম দেশকর্মী, অন্যদিকে কি কোমল স্বভাব। মানুষের দুঃখে ওদের চোখে জল আসত। গান্ধীজি যেদিন অনশন করতেন, ওরাও সেদিন জল স্পর্শ করত না। পরিবারটাই ছিল অন্যরকম, আদর্শবাদী। কটকে ওদের বাবা বেণীমাধব দাসের ছাত্র ছিলেন সুভাষচন্দ্র বসু, এবং গুরুর কাছেই স্বাধীনতা সংগ্রামের অনুপ্রেরণা পেয়েছিলেন। কল্যাণী দর্শন শাস্ত্রে এমএ পড়ত। আমার কৈশোরের বন্ধু মীরা দত্তগুপ্ত পড়ত গণিতে। মেয়েদের আলাদা একটা কমন রুম ছিল। দোতলার দালানের এক মাথা পার্টিশন দিয়ে আলাদা করে বসবার ঘরটি হয়েছিল। মধ্যিখানে একটা বড় টেবিল, তার চারদিকে অনেকগুলি কাঠের চেয়ার। মেয়েদের ব্যবহারের জন্য আলাদা একটা বাথরুমও ছিল, কিন্তু সেটি কমন রুমের সংলগ্ন না হয়ে ৩ তলায় অবস্থিত ছিল। তার দরজায় তালা দেওয়া থাকত। দারোয়ানের কাছ থেকে চাবি নিয়ে দরজা খুলতে হতো, তবে সে তালা চাবি অভেদ্য ছিল না। ঘরের দেওয়ালে মাঝে মাঝে পেন্সিল দিয়ে অশ্লীল মন্তব্য লেখা আর ছবি আঁকা থাকত। এখানে সব ভদ্রঘরের শিক্ষিত যুবকরা পড়ত। তবু কী করে সেটা সম্ভব হতো জানি না। আগেও বলেছি যে মেয়েরা উচ্চশিক্ষা গ্রহণ করত, তখনও আমাদের দেশের লোকদের বেশিরভাগ তাদের শ্রদ্ধা করতে শেখেনি। আমরা আমাদের আত্মসম্মান রক্ষা কবচের মতো হাতের মুঠোর মধ্যে করে নিয়ে বেড়াতাম। মাঝে মাঝে ছেলেরা ব্ল্যাকবোর্ডে আমাদের নামেও কবিতা লিখে রাখত। আমার নামেও বারদুয়ে লিখেছিল, কিন্তু সেগুলো খোসামত প্যাটার্নের হওয়াতে যতটা চটতে পারতাম ততটা চটিনি। একদিন কমন রুমে ঢুকে দেখি আবহাওয়া কেমন থমথমে। টেবিলের ওপর ভোটরঙ্গ বলে গোলাপি একটা দৈনিক পড়ে আছে। আমরা ভোটরঙ্গ পড়তাম না, এর আগে কখনো হাতেও পাইনি। ভোটরঙ্গ ঘিরে হাড়ে মুখ করে ৬-৭ জন মেয়ে বসে আছে। কি ব্যাপার, না খুলে পড়েই দেখো না। ভোটরঙ্গে একটা লম্বা কবিতা। কোনো ছাত্রীকে নাকি বৃষ্টি পড়ার সময় লেকের ধারে একজন ছাত্রীর সঙ্গে এক বর্ষাতি গায়ে দেখা দিয়েছিল। এই হলো ব্যাপার। কবিতার শিরোনামায় অপরাধী যুগলের নামের ইঙ্গিত রয়েছে। উত্তেজিতভাবে ছাত্রীরা বলতে লাগলো, এতে সমস্ত ছাত্রীদের নিন্দা হয়। এরকম হতে দেওয়া উচিত নয়। ওকে এক ঘরে করে রাখা হবে। ওকে ইউনিভার্সিটি ছেড়ে যেতে বাধ্য করা হোক। আমরা ওকে ১০০ বার বলেছি, ওই রিসার্চ স্টুডেন্টের সঙ্গে অত কী ভাব, ইত্যাদি। শুনে আমি অবাক হলাম। তোমরা একথা জানতে নাকি? নিশ্চয়ই জানতাম।
রোজ রোজ ওর সঙ্গে বেড়াতে যাই। সে ভালো ছাত্র হলে কি হবে? একই রকম জঘন্য ব্যবহার। জানতে তো এর আগে ওকে একঘরে করনি কেন? মোট কথা আমি ওর সঙ্গে কথা বলবো। কোথায় সে? কোথায় আবার? দালানে কোথাও দাঁড়িয়ে আছে। এখানে মুখ দেখাতে লজ্জা করছে। সেই মেয়েকে খুঁজে নিয়ে তার ক্লাসের দোরগোড়া অবধি পৌঁছে দিয়েছিলাম। ব্যাপারটা বেশি দূর গড়ায়নি। ছাত্রীরা মাথা ঠান্ডা হয়ে গেছিল। পরে ওই মেয়ের সঙ্গে ওই রিসার্চ স্টুডেন্টের বিয়ে হয়েছিল। ভোট রঙের ঘটকালিতে বিয়েটা একটু আগেই হলো, নইলে ওদের ইচ্ছা ছিল পাত্র ডক্টরেট নিয়ে চাকরি পেয়ে তবে বিয়ে করবে। বড় কষ্টে কিছুদিন কাটাতে হয়েছিল। আশা করি পরে সুখী হয়েছিল। আমিও এই ব্যাপার থেকে শিক্ষিত নরনারীর মন সম্বন্ধে আমার প্রথম পাঠ নিয়েছিলাম। নিজেদের দুর্বলতা বিষয়ে যত ক্ষমাশীল, অন্যের ভুলচুক বিষয়ে ঠিক ততটা সচেতন। এর মধ্যে খানিকটা আত্মপ্রসাদের সঙ্গে অনেকখানি নিষ্ঠুরতা থাকে। লোকে পাপ বলতে ভাবে নারী পুরুষ সংগঠিত কিছু, কিন্তু আসলে নিষ্ঠুরতা হলো সবচাইতে জঘন্য পাপ।